বলবো যে ওই সন্ত্রাসী দলের দিকে নজর দেন, যারা সন্ত্রাসী দল হিসেবে কানাডা হাইকোর্ট বিএনপিকে সন্ত্রাসী দল হিসেবে ঘোষণা দিয়েছে। হলের একাধিক ক্যান্ডিডেট বলেছে যে ছাত্রলীগের হাইকমান্ড থেকে এরকম নির্দেশনা এসেছে আমি যেন আজকের মধ্যে হল ছেড়ে যাই, কারণ আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কোটা সংস্কার আন্দোলন 2024 হচ্ছে এটার সমন্বয়ক প্যানেলের একজন। এরপরে যারা বলেছে যে একাধিক ক্যান্ডিডেট, আমি তাদেরকে ডেকে নেই এবং তাদেরকে জিজ্ঞাসা করি যে আসলে এরকম কিছু বলেছে কিনা। তারা বলেছে যে হ্যাঁ বলেছে। এজন্য আমি হলে এসে আমার ব্যাগ গুছায় চলে যাচ্ছিলাম, কারণ আমি চাই না এখানে আরেকটা ইস্যু তৈরি হোক। মুক্তিযুদ্ধের নাতি পুতি তারা তো এই প্রজন্মের সন্তান, তাদের তো মেধা আছে, তারা তো একটা প্রতিযোগিতামূলক পরিবেশে বড় হচ্ছে, তারা প্রতিযোগিতা দিয়ে চাকরিতে ঢুকবে। তারা কেন আরেকজনের দয়ার দানে ভিক্ষার দানে তারা চাকরিতে ঢুকতে যাবে? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ফাইনালি চলে আসলাম আপডেট ও গুরুত্বপূর্ণ কিছু নিউজ নিয়ে আপনাদের মাঝে। প্রিয় দর্শক, অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন। দর্শক, আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, দেশ এবং দেশের বাইরে হলে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করে দেবেন, কারণ পরবর্তী আপডেট নিউজ সবার আগে পাওয়ার জন্য প্রিয় দর্শক আর অবশ্যই একটি লাইক। এবার কাস্টমস কমিশনারের বসুন্ধরা 9 তলা বাড়ি ও 2 ফ্ল্যাট জব্দের আদেশ। দর্শক, একটার পর একটা ঘটনা দেখেন, কাস্টমস, পুলিশ, অন্য সরকারি কর্মকর্তা এবং যে সমস্ত ডিপার্টমেন্টগুলো ধরা হচ্ছে সবগুলোই হচ্ছে তারা মানে সেই সুবিধাটা আছে পাবলিকের কাছ থেকে টাকা নানাভাবে ভাগ বটরা করা, আদায় করা, সেই ক্ষমতাগুলো আছে। সেটা পুলিশের আছে, কাস্টমসের আছে, এনবিআরের আছে, এবং সেই জায়গাগুলোতেই এখন হাত পড়ছে বা যেই অভিযোগগুলো আছে সেই অভিযোগগুলো নিয়ে এখন কাজ শুরু করেছে দুদক। কাস্টমস ভ্যালুয়েশন অ্যান্ড ইন্টারনাল অডিট বিভাগের কমিশনার মোহাম্মদ এনামুল হকের ঢাকার বসুন্ধরায় একটি 9 তলা বাড়ি ও রাজধানীতে থাকা 2টি ফ্ল্যাট ও 3টি বাণিজ্যিক স্পেস জব্দ করার আদেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের আবেদনের শুনানি নিয়ে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ আসামস জগলুল হোসেন বৃহস্পতিবার এই আদেশ দেন। প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন মীর আহমেদ আলী সালাম, দুদকের পাবলিক প্রসিকিউটর। দুদক ও আদালত সূত্র বলছে, কাস্টমস কমিশনার মোহাম্মদ এনামুলের বিরুদ্ধে 9 কোটি 76 লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গত বছরের 31 জুলাই মামলা করে দুদক। আজ মোহাম্মদ এনামুল হকের ঢাকার বসুন্ধরার জি ব্লকে 9 তলা বাড়ি, বনানী ও কাকরাইলে 2টি ফ্ল্যাট, মোহাম্মদপুর সহ ঢাকায় 3টি বাণিজ্যিক স্পেস ও গুলশানে কার পার্কিংয়ের জায়গা জব্দ করার আবেদন করা হয়। শুনানি নিয়ে আদালত সেই আবেদন মঞ্জুর করেন। এর বাইরে এনামুল হকের গাজীপুর ও বাড্ডায় জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। দেখেন, এনবিআর যখন আসছে তখন কি পরিমাণ তাদের কাছ থেকে সম্পদ পাওয়া যাচ্ছে, টাকা বলেন বা সম্পদ। কারণ হলো এটা খুব গুরুত্বপূর্ণ একটা আইয়ে যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো এই এনবিআর এর সাথে কানেক্টেড, তাদের কাছ থেকে ট্যাক্স আদায় করা। এখন এই ট্যাক্সটা তো আদায় করা হচ্ছে না, আদায় করে আগে ভাগ বটরা হচ্ছে যে কত টাকা দেওয়া হবে, তার বিনিময়ে তাকে কি সুবিধা দেবে, এই সমস্ত নানান ফাঁক ফোকর দিয়ে ব্যবসা প্রতিষ্ঠানগুলো যথাযথ গভর্নমেন্টকে ট্যাক্স দিচ্ছে না। ট্যাক্স না দিয়ে এই যে রাজস্ব ফাঁকি, সেই ফাঁকি দেওয়ার টাকাটা তারা ভাগ বটরা করে নিচ্ছে। এভাবেই কিন্তু দিনে দিনে কিন্তু মানে বহু কাস্টমস কর্মকর্তা প্রচুর সম্পত্তির মালিক হয়েছে, অসৎ ব্যবসায়ী তৈরি হচ্ছে এর মধ্য দিয়ে, এবং সরকার, রাষ্ট্র, জনগণ বঞ্চিত হচ্ছে এর মধ্য দিয়ে। এর আগে জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মোহাম্মদ মতিউর রহমান ও তার স্ত্রী সন্তানদের নামে থাকা 866 শতক জমি ও ঢাকার 4টি ফ্ল্যাট জব্দের আদেশ দিয়েছেন আদালত। এছাড়া সম্প্রতি এনবিআর এর প্রথম সচিব কাজী আবু মাহমুদ ফয়সাল ও তার পরিবারের সদস্যদের সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত। এটা আবার খুবই অদ্ভুত ব্যাপার। একদিকে
দুদক মামলা করছে, সম্পদ জব্দের আদেশ দিচ্ছে, অন্যদিকে প্রশাসন আবার কিন্তু তাদেরকে কিন্তু সাসপেন্ড করছে না বা ওএসডি করছে না, তাদেরকে এক জায়গা থেকে আরেক জায়গায় বদলি করছে। এটা নিয়েও কিন্তু গণমাধ্যমের সমালোচনা হচ্ছে যে এই ধরনের কাজে যেখানে সাসপেন্ড হয়ে যাওয়ার কথা, ওএসডি হয়ে যাওয়ার কথা, সেখানে তারা বদলি হচ্ছে। মতিউর রহমানের ক্ষেত্রেও তাই, তিনি বদলি হয়েছেন কিন্তু সাসপেন্ড হননি। একই অবস্থা এই প্রথম সচিব, তার ক্ষেত্রে। আর যারা মানে রিটায়ারমেন্টে গেছেন তারা হয়তো এখন মানে বিপাকে পড়েছেন, এবং অবস্থা এমন যে কয়েকটা ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পুরো পরিবার পরিজন, বিশেষ করে স্ত্রী কিন্তু ভিকটিম হচ্ছে এই তাদের কারণে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। স্ত্রীকে বুটিক ব্যবসায়ী সাজিয়েও পার পেলেন না সাবেক এএসপি, দুদকের মামলা। যথারীতি মানে এর আগেও যে কয়েকটি ভিডিওতে আপনাদের সঙ্গে কথা বলেছি বা রিপোর্টটা পরিবেশন করেছি, একই কেস। সরকারি কর্মকর্তা, সেই সিভিল অথবা পুলিশ যেই হোক না কেন, দেখা যাচ্ছে যে তাদের স্ত্রীরা হচ্ছে ব্যবসায়ী, স্ত্রীরা ধনী, তারা হচ্ছে চাকরি করেছেন, এমন একটা ভাব। কিন্তু এটি তো আসলে টেকানো খুব মুশকিল, মানে ফ্যাব্রিকেটেড জিনিস। আপনি মৎস্য ব্যবসায়ী সাজান, তাকে জমি ব্যবসায়ী সাজান, বুটিক ব্যবসায়ী সাজান, যাই করেন না কেন, শেষ পর্যন্ত তদন্ত করলে কিন্তু ঠিকই ধরা পড়ে। এখানেও সেই ঘটনাই ঘটেছে। চট্টগ্রামে স্ত্রীকে বুটিক ব্যবসায়ী সাজিয়েও পার পেলেন না অবসরপ্রাপ্ত এক কর্মকর্তা। দুঃখজনক হচ্ছে, অবসরে যাওয়ার পর এই কর্মকর্তারা ধরা খাচ্ছেন। যখন তাদের সত্যি সত্যি অবসর এবং বিশ্রাম নেওয়ার সময়, এখন তারা আইনি ঝামেলা বা জটিলতা মোকাবেলা করতে হচ্ছে তাদেরকে। স্ত্রীর ব্যবসার টাকায় নগরের খুলশীতে 4 তলা বাড়ি করেছেন দাবি করলেও স্ত্রীর ব্যবসার কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। দুদক বলছে, পুলিশের চাকরিতে থাকার সময় অসৎ উপায়ে অর্জিত অর্থ দিয়ে বাড়িটি করেছেন ওই পুলিশ কর্মকর্তা। সাবেক ওই পুলিশ কর্মকর্তার নাম আবুল হাশেম। ইন্ডাস্ট্রিয়াল পুলিশ চট্টগ্রামের সহকারী পরিচালক ছিলেন তিনি। আবুল হাশেম ও তার স্ত্রী তাহেরিনা বেগমের বিরুদ্ধে দুদক আজ বৃহস্পতিবার দুপুরে পৃথক দুটি মামলা করেছে। দুদক চট্টগ্রামের উপপরিচালক আতিকুল আলম জানান, সাবেক পুলিশ কর্মকর্তা আবুল হাশেম ও তার স্ত্রীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা হয়েছে। 4,45,000 টাকার সম্পদের তথ্য গোপন এবং 18,60,000 টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আবুল হাশেমের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। তার আরেক মামলায় আবুল হাশেম ও তার স্ত্রী তাহেরিনা বেগমকে আসামি করা হয়েছে। এই মামলায় 6,84,000 টাকার তথ্য গোপন এবং 43,32,000 টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ করা হয়েছে এজাহারে। দুদক চট্টগ্রামের সহকারী পরিচালক মুসাব্বির আহমেদ বাদী হয়ে মামলা দুটি করেন। প্রথম আলোকে বলছেন, প্রাথমিকভাবে পাওয়া এই সম্পদের বাইরে আর কোনো সম্পদ আছে কিনা তদন্তে তা বেরিয়ে আসবে। 1988 সালে উপপরিদর্শক হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন রাউজানের আবুল হাশেম। 2022 সালে সহকারী পুলিশ সুপার পদে থাকাকালে তিনি চাকরি থেকে অবসরে যান। দুদক সূত্র বলছে, চাকরি জীবনে ঘুষ অনিয়মের অভিযোগ ওঠায় 2018 সালে আবুল হাশেম ও তার স্ত্রীর সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দেয় দুদক। পরে তারা সম্পদ বিবরণী জমা দেন। বিবরণী যাচাই বাছাই করে দুদক দুজনের বিরুদ্ধে প্রায় 11 লাখ টাকার সম্পদের তথ্য গোপন এবং 22 লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের তথ্য পায়। দর্শক, এই হচ্ছে অবস্থা। এখানে বলা হচ্ছে যে সাবেক পুলিশ কর্মকর্তা আবুল হাশেম 2015 সালে নগরীর খুলশীর রূপসী হাউজিং সোসাইটির এলাকায় 4 তলা বাড়ি নির্মাণ করেন। ওই সময় তার স্ত্রীর কোনো আয় ছিল না। স্ত্রীর আয় দিয়ে বাড়িটি নির্মাণ করিয়েছেন দেখানোর জন্য স্ত্রীকে বুটিক ব্যবসায়ী ও টিউশনি করেছেন বলে দাবি করেন। কিন্তু দুদকের তদন্তে স্ত্রীর বুটিক ব্যবসার কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। মূলত অসৎ উপায়ে অর্জিত অর্থ দিয়ে হাশেম বাড়িটি নির্মাণ করেন। সুশাসনের জন্য নাগরিক, তার সম্পাদক আক্তার কবির চৌধুরী বলছেন, দুর্নীতিবাজরা অবৈধ অর্থ আড়াল রাখতে তার স্বজনের নামে সম্পদ ক্রয় করেন। সাবেক পুলিশ কর্মকর্তা হাশেমও তার ব্যতিক্রম নন। যথাযথভাবে তদন্ত
করে এগুলো বের করে আনতে হবে দুদককে, নইলে ঘুষখোর দুর্নীতিবাজরা আরো বেপরোয়া হয়ে যাবে। দর্শক, এই হচ্ছে খবর। আশা করি আরো যদি দুদকের নথিতে বা থলিতে যদি এই পুলিশ কর্মকর্তা হোক বা সিভিল কর্মকর্তা হোক, ওই একই ঘটনা আসবে যে স্ত্রীর নামেই সবকিছু, এবং আসলে এটি মানে লুকোনোর একটা মানে ব্যর্থ চেষ্টা। কারণ স্ত্রী যে সম্পদ অর্জন করেছেন তার সোর্স কি, তার সোর্স তো দেখাতে পারবে না কেউ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।